নমস্কার, সোজা কথায় আপনাদেরকে স্বাগত। আমরা কথা বলবো অসমের বিভিন্ন বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয়, বিদ্যুৎ উৎপাদন, আসামের স্বনির্ভর সরকারি কোম্পানি কি রয়েছে, বিভিন্ন বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ মজুমদার, যিনি সাংবাদিক এবং রাজনীতিবিদ। বর্তমানে তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে রয়েছেন। তিনি অসম থেকে উত্তর পূর্ব ভারতকে রিপ্রেজেন্ট করে সারা দেশের জন্য উনি প্রথম যিনি পাওয়ার সেক্টরের একটি ম্যাগাজিন নিয়ে এসেছিলেন। তাই ওনার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, এই উত্তর পূর্বকে রিপ্রেজেন্ট করে বা অসম থেকে আপনার দেশের প্রথম যে পাওয়ার সেক্টরের জন্য আপনার সংবাদপত্র বেরিয়েছিল, তার পরিকল্পনা আপনি কিভাবে করেন? দেখুন, আমি প্রথমে যখন আমি আসামে আসলাম, তারপরে আমি নেপকোর সঙ্গে সংগঠিত হলাম। নেপকোর বিভিন্ন প্রজেক্টে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। আর তখন অরুণাচলের সবচেয়ে বড় 625 মেগাওয়াট রাঙানদী প্রজেক্টে আমি প্র্যাকটিক্যালি কাজ করেছি। তার সুবাদে আমি ঠিক করলাম যে কেন আমরা যখন নর্থ ইস্ট ব্যাকবোন অফ পাওয়ার, তাহলে কেন এখান থেকে একটা পাওয়ার সেক্টরের পত্রিকা বেরোবে না। তখন আমি ঠিক করলাম যে নিশ্চয়ই আমি একটা নর্থ ইস্টের ওপরে একটা আমি পেপার বের করি, ফোর্টনাইটলি পেপার, নর্থ ইস্ট পাওয়ার নিউজ, যেটা নাকি সেই সময় ওপেন করেছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ স্যার, আর তার সঙ্গে সেই সময় পাওয়ার মিনিস্টার ছিল সুশীল কুমার শিন্ডে। ওনার সৎ ইচ্ছার কারণে আর আমার আকাঙ্ক্ষা ছিল যে একটা ভালো পেপার বের করি। তাই আমি কিন্তু পেপারটার নাম কিন্তু পাওয়ার নিউজ দিইনি, আমি পেপারটার নাম দিয়েছিলাম নর্থ ইস্ট পাওয়ার নিউজ। এবং আপনারা শুনে খুবই ভালো লাগবে যে আমি প্রত্যেক বছর এই নর্থ ইস্ট পাওয়ার নিউজের নামে একটা করে সেমিনার করেছিলাম, যেখানে নাকি ভারতবর্ষের সমস্ত পাওয়ার সেক্টরের চেয়ারম্যান সেটা এসেছিল। আর এটা একটা রেকর্ড যে ভারতবর্ষের প্রথম পাওয়ারের ওপর নিউজ পেপার কিন্তু আমার, আর সেটাও আমার ভালোবাসার পাত্র নর্থ ইস্টের নামে, নর্থ ইস্ট পাওয়ার নিউজ। আর ওখানে এই সরকারের যে প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন প্রদীপ সিনহা, তিনি একবারই এসেছিলেন আমার পেপারের প্রোগ্রামে। আমাদের যে ইলেকশন কমিশনার ব্রহ্ম স্যার ছিলেন, উনি একবারই এসেছিলেন এই আমার পেপারের কনফারেন্সে। আর পাওয়ার সেক্টরের যত চেয়ারম্যান আছে, সব চেয়ারম্যান উইথ সুশীল কুমার শিন্ডে 5 বছর পর 5 বছর আমার নর্থ ইস্টে আমার পেপারের কনফারেন্সে এসেছিলেন। এবং আমার পেপার অল ইন্ডিয়া বিরাট ফেমাস হয়েছে। আমি কিন্তু একটা বইও লিখেছি, যেই বইটা এখন পাওয়ার সেক্টরের আপনার NTPI পড়ানো হয়। এই বইটা কিন্তু তারও নাম দিয়েছিলাম যে ক্রুশিয়াল ইস্যু অফ পাওয়ার সেক্টর ইন নর্থ ইস্ট। এবং সেই বইটা আমার কাছে খুব গর্বিত যে আমি কিন্তু রয়্যালটি প্রায় 20 লক্ষ টাকা পেয়েছিলাম। অভিজিৎবাবু, আপনার থেকে আরও জানতে চাইব, আপনি এই নিপকোর কথা বলেছেন। যদি নিপকো তৈরি হয়েছিল নর্থ ইস্টের পাওয়ারের ঘাটতি মেটানোর জন্য, কিন্তু পরবর্তীতে দেখা গেছে নিপকো সেই ধারায় চলতে পারেনি। তারা অসমের যে কাজ বা প্রজেক্ট ছিল নর্থ ইস্টে, সেই প্রজেক্টগুলো তারা NTPC-কে দিয়ে দিয়েছে। তো সেই রকম যে বিষয়গুলো আপনি যেহেতু গভীরে এটা স্টাডি করেছিলেন, তো আপনার কি মনে হয় কেন এই ধরনের জিনিসগুলো হয়েছিল? দেখুন, নেপকো, NHPC, NTPC আর পাওয়ার গ্রিড, 4টে সংস্থাকে তৈরি করেছিল। আপনার হয়তো আপনি একটু ভুল বলেছেন, নেপকো কিন্তু পারেনি না। নেপকো টোটালি সাকসেসফুল। নেপকো যখন বাচ্চা থেকে, এই নেপকো যখন ধীরে ধীরে করে রাঙানদী প্রজেক্ট ওপেন করলো, 625 মেগাওয়াট, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাইডাল পাওয়ার প্রজেক্ট। তারপরে আপনার টিপাইমুখ, তারপরে আপনার পুরনো আমাদের উমরাংশু, যেখানে নাকি 1 টাকা রেটে পাওয়ার ট্যারিফ, 1 টাকা রেটে গভর্নমেন্ট অফ আসাম পায়। তারপরে আপনার গ্যাস বেস ত্রিপুরা। নেপকো যখন অঙ্কুর থেকে যখন নাকি বড় হলো, যখন নাকি তার শৈশব জীবন কাটিয়ে যখন নেপকো 1000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করে, সেই সময় এই গভর্নমেন্ট কি করলো, চালাকি করে NTPC-কে দিয়ে দিল, নেপকোকে মার্চ করে দিল। এটা কিন্তু খুবই বাজে হয়েছিল। আমি সেই সময় অনেক প্রোটেস্ট করেছিলাম, নেপকো থেকে প্রোটেস্ট করেছিল, কিন্তু উপায় নেই, গভর্নমেন্টের নীতি মানতেই লাগবে। যখন নাকি
আজকে নেপকো পুরো ওয়ার্ডটা কি নর্থ ইস্ট ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এবং এইখানে যে এই অভিজ্ঞতা, যে ইঞ্জিনিয়ারদের অভিজ্ঞতা, যে চেয়ারম্যানের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা কিন্তু নর্থ ইস্ট বেস। নর্থ ইস্টে কিন্তু সবাই এসে পাওয়ার করতে পারবে না। আর এনটিপিসি কী ছিল, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, তারা হাইডাল সম্বন্ধে কী বোঝে? তারা তো নতুন শিশু। এই যে শিশুটাকে যখন নাকি নেপকো 1000 কোটি টাকা, ভাবা যায় 1000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করছে, সেই সময় এটা এনএইচপিসির সঙ্গে মার্চ করিয়ে দিল। এটা সাংঘাতিক একটা কনসপারেন্সি হয়েছে, কিন্তু উপায় নেই, গভর্নমেন্টের ডিসিশন মানতেই লাগবে। সবই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। এই কারণে আপনি দেখবেন যে নেপকো নেওয়ার আগে এনটিপিসির শেয়ারের রেট কী ছিল, আর নেপকো নেওয়ার পরে তার শেয়ারের রেট কী হলো। তো নেপকো সবার জন্য, নেপকো নর্থ ইস্টের জন্য, আমি চাই যে নেপকো যেন সবসময় নর্থ ইস্টের জন্য কাজ করে থাকে, আর নর্থ ইস্টের জন্যই নেপকো, এটা ভুলে গেলে চলবে না। কিন্তু অসমের কথা যখন আমরা বলি, অসমে প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। অসম প্রায় সেখানে দেখা যাচ্ছে প্রায় 200-র মতো 260 মেগাওয়াট মাত্র উৎপাদন করতে পারছে। তো এই যে ঘাটতি অসমের প্রতিদিন হচ্ছে, এটা কেন হলো অসমে? দেখুন, এখন তো ঘাটতি হতেই পারে না, কারণ হচ্ছে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট যখন নাকি সুরেশ প্রভু ছিল মন্ত্রী, তখন একটা নতুন ধরনের এগ্রিমেন্ট করেছে। আগে কি ছিল, ধরুন নেপকো থেকে এপিডিসিএল পাওয়ার পারচেস করছে, হাজার কোটি টাকা তাদের পেমেন্ট দেওয়া বাকি ছিল। তো সুরেশ প্রভু ডাঙ্গুরিয়া যখন নাকি পাওয়ার মিনিস্টার হলো আপনার শিবসেনা থেকে অটল বিহারী বাজপেয়ীর সময়, সেই সময় উনি একটা নীতি করলো, সেটা হচ্ছে যে পাওয়ার পারচেস এগ্রিমেন্ট তোমার আজকের ডেটে যতটা বাকি আছে তার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, কিন্তু আজকের ডেটে যদি পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, মানে আমি যদি নেপকোকে বলি যে আমার 500 মেগাওয়াট পাওয়ার লাগবে, যদি নাও হয়, মানে যদি সেই পাওয়ারটা খরচা করার ক্ষমতা না থাকে, তাও সেই পাওয়ারটা নিতে লাগবে। তো আজকের ডেটে আমি ভাবি যে যেহেতু নেপকোর কামিং প্রজেক্ট ওপেন হয়ে গেছে, নেপকোর উমরাংশু তো শুরু থেকেই আছে, তারপরে আপনার রাঙা নদী হয়ে গেছে, আমাদের এএসিবির যেটা নাকি 100 মেগাওয়াট থেকে সেটা 250 মেগাওয়াট হয়ে গেছে, এটাও একটা সাংঘাতিক বড় কথা। আর এখন আপনার জেনারেশনে যে নতুনভাবে দেখলাম যে ভূঁইয়া সাহেব যখন চেয়ারম্যানশিপ নেওয়ার পরে অনেক বেশি এই জেনারেশনকে আজকের ডেটে প্রফিটে নিয়ে আসছে, ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসছে, সোলার প্রজেক্ট নিয়ে আসছে। আমি ভাবি যে সম্পূর্ণভাবে 24 আওয়ার্স যেটা কমিটমেন্ট, আমাদের চিফ মিনিস্টারের কমিটমেন্ট, প্রাইম মিনিস্টারের কমিটমেন্ট, সেটা আশা করি পুরোপুরি ফুলফিল হবে। এবং এর জন্যে বিশেষ করে এখন আগে যে পাওয়ার মিনিস্টার ছিল তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরও আমার বর্তমানে চিফ মিনিস্টারকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে লাগবে, যে আগের যেটা পাওয়ারের সিনারি ছিল এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন পাওয়ার ডিপার্টমেন্টটাই একটা সাংঘাতিকভাবে ফ্লারিশ হয়েছে। আরও পাওয়ার ডিপার্টমেন্ট আস্তে আস্তে যে উঠে যাবে বা প্রাইভেটেশন হয়ে যাবে বা এপিডিসিএলকে নিয়ে নেবে, সেরকম স্থিতি নেই। আজকের ডেটে খুব ভালো পরিস্থিতি। আমিও এইচইসিএলের ডাইরেক্টর ছিলাম দীর্ঘ 6 বছর। আমি দেখে এসেছি যে আমাদের পোটেনশিয়াল অনেক বেশি। আমাদের হয়তো কোনো জায়গায় মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু এখন মিসম্যানেজমেন্ট সম্পূর্ণরূপে সুন্দর হয়ে গেছে। এবং আসামে আমি মনে করি এখন তো বিদ্যুৎ যায়ই না, আরও ভালো বিদ্যুতের সংযোগ হবে। বিদ্যুৎ যায় না বটে, কিন্তু লোকেরা তো সেই বিদ্যুতের যে চড়া মাসুল তা গুনতে হচ্ছে, তার জন্য তো লোকেদের নাভিশ্বাস চড়ামে উঠে গেছে। এটা সত্যিকারেরই একটা ঘটনা যে বিদ্যুতের মাসুল এত হাই হতে লাগে না। আপনারা অনেকে হয়তো পাবলিক জানে না যে আপনার যদি 1 টাকা যদি বিদ্যুতের মাসুল বাড়ে, সঙ্গে সঙ্গে এপিডিসিএলের মানে আর্নিং, মানে ইনকাম বলবো না, মানে সোর্স অফ মানি, আপনার মোটামুটি ধরে নিন 1 টাকা বাড়লে 50 কোটি টাকা এক্সট্রা পায়। নট এ ম্যাটার অফ জোক। তো আজকে কোথার থেকে কোথায় নিয়ে চলে গেছে, 4-5 টাকা বাড়িয়েছে। এটা একটু নিশ্চয়ই আমাদের এফিশিয়েন্ট চিফ মিনিস্টার বা পাওয়ার মিনিস্টার এটার ওপর সজাগ দৃষ্টি রাখবে, যে পাবলিক যাতে স্বল্প মূল্যে বিদ্যুৎ পায় সেই দিকে লক্ষ্য রাখতে লাগবে। আরেকটা জিনিস আমি দেখলাম যে এখানে ইন্ডাস্ট্রির কারণে সমস্ত রকম ফ্যাসিলিটি দিচ্ছে।
আজকে ইন্ডাস্ট্রির কারণে সাবসিডি আছে, জিএসটি সাবসিডি আছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আজকে কিন্তু ইন্ডাস্ট্রি এখানে ফ্লারিশ হয়ে যাবে যদি বিদ্যুৎ মাসুলটা ওয়েস্ট বেঙ্গলের রেটে দেয়। ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপুরে যে রেটে দেয় 4 টাকা রেটে, যদি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা সেই রেটে যদি বিদ্যুৎ মাসুল পায় আর তার ছাড় যদি গভর্নমেন্ট অফ আসাম দিতে পারে, আপনাকে লিখে দিচ্ছি 1 বছরের মধ্যে 5,000 কোটি টাকার ফ্যাক্টরি উইদিন 1 ইয়ার হয়ে যাবে। আপনার সুবনশিরি প্রকল্প এখনো হয়ে ওঠেনি, তো সেটা থেকে আমরা কি লাভবান হতে পারি? সে কবে হতে পারে? বাড়ি বাড়ি একটা ঝুঁকির মধ্যে রয়েছে সেটা। সুবনশিরি প্রকল্প এখন একটা ইউনিট চলছে, কিন্তু এটা প্রফিটেবল হবে কি না আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে এখানে গভর্নমেন্টের অনেক নরম মনোভাবের কারণে, যখন নাকি কংগ্রেস গভর্নমেন্ট ছিল এবং বিভিন্ন ধরনের আন্দোলন, তারা কিন্তু শুধু বলছে যে হাই ড্যাম হয়েছে। সুবনশিরি প্রজেক্টেরও এনএচপিসিরও সার্ভেতে অল্প ভুল ছিল। আমার বইয়ে কিন্তু লেখা আছে যে সুবনশিরি প্রজেক্টটা দরকার আছে। যদি সুবনশিরি প্রজেক্ট না হয়, ওর পেছনে যে দিবং ফিবং মানে টোটাল যে 25,000 মেগাওয়াট, যেটা নাকি আমাদের হাইডাল প্রজেক্ট, এটা তো হাইডাল প্রজেক্ট অবশ্যই গ্রিন প্রজেক্ট, এটা তো দরকারি। আর হাইডালে একবার কমপ্লিট হলে প্রজেক্ট কস্ট নীল, জল বেচে পয়সা। সুতরাং এই প্রজেক্টটা অনেক ডিলে হয়ে গেছে। ডিলে হওয়ার কারণে পাওয়ার ট্যারিফও অনেক বেড়ে গেছে, আর তার কারণে হয়তো বা এখন এনএচপিসি সেরকম প্রফিট হবে না। কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে। হাই ড্যাম নিয়ে যে আন্দোলন করেছিল, নিশ্চয়ই তাদের বোঝাতে পারিনি। যদি বোঝাতে পারতো তাহলে একটা জিনিস বুঝতে হতো। আমি আগেও বলে এসেছি যে চায়না যে জাস্ট ড্যামটা যে করেছে, অত বড় একটা প্রজেক্ট করার পরে আজকে যদি ইন্ডিয়ার চায়নার মধ্যে কোনো রকম ডিসপিউট হয়, তাহলে কিন্তু ওদের ড্যামের পানি যদি ছেড়ে দেয়, জল যদি ছেড়ে দেয়, আমাদের পুরো নর্থ ইস্ট ভেসে যাবে। আর ওটার প্রোটেকশনের জন্য এই যে ছোট ছোট আমাদের ড্যাম, সুবনশিরি বা ওই এই দিবং নদীর ওপর বা এই ড্যামগুলো খুব জরুরি। এই ড্যামগুলো না হলে আমাদের সেফটিটাও থাকে না। যাই হোক, হয়তো ঠিকমতো বোঝাতে পারিনি বা পাবলিকের ঠিকমতো ফেসিলিটির কথা বলতে পারিনি। যেহেতু নর্থ ইস্টের থেকেই তাদের ইনকাম, নর্থ ইস্ট হচ্ছে হাইডাল পাওয়ারের ব্যাকবোন, এই কারণে নর্থ ইস্টের সবসময় একটা দাবি থাকে যে আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, আমাদের মানুষদের চাকরি দিতে হবে। তাছাড়াও যেটা ছিল ডাউন স্ট্রিম, যেটা মানে ডাউন স্ট্রিমে যেটা আপনার মানে ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা ছিল, সেই বিষয়টাও তো নিশ্চিত করতে পারেনি তারা। দেখুন, কোনো প্রজেক্ট হলে আপনি যদি বলেন আজকের ডেটে কি ফ্লাড হয় না? আসামে বেশি বৃষ্টি হলে কি আপনার লখিমপুর বা ওই সাইডে ফ্লাড হয় না? ফ্লাড তো হয়, কিন্তু সেটাকে যাতে ডাউন স্ট্রিমটা ভালো করা যায়, হ্যাঁ, সেটাকে যাতে, তার জন্যে কি করতে হবে, কি করণীয়, বা তারপরে তাদের কি ফ্যাসিলিটি দিতে হবে, তাদের যে সিএসআর ফান্ড আছে সেটা কিভাবে খরচা করতে হবে, কিভাবে ফ্লাড এফেক্টেড এরিয়ায় তাদেরকে প্রোটেকশন দিতে হবে, সেটা নিশ্চয়ই তাদের ম্যানেজমেন্টের নিশ্চয়ই কোনো ভুল ছিল বলে এই প্রজেক্টটা পিছিয়ে গেছে। কিন্তু এই প্রজেক্টটা পেছানোর জন্য তার সঙ্গে আরও 20,000 মেগাওয়াট পিছিয়ে গেছে। এখন কিন্তু 20, 25, 30,000 মেগাওয়াট আবার নতুন নতুন, আজকে কিন্তু লাস্ট 10 বছরে নেপকো কোনো প্রজেক্ট পায়নি, কিন্তু এখন আবার নতুন নতুন করে প্রজেক্ট পাচ্ছে, হাইডাল প্রজেক্ট পাচ্ছে, আর দিবং প্রজেক্টও আমার শোনা মতে শুরু হয়ে গেছে। সুতরাং যেহেতু ব্যাকবোন অফ নর্থ ইস্ট, ব্যাকবোন অফ হাইডাল পাওয়ার সেক্টর, এই কারণে হাইডাল পাওয়ারের উপর জোর দিতে লাগবেই। আর পাওয়ার যদি একবার চলে আসে, যেভাবে এমপ্লয়মেন্ট জেনারেট হবে সেটা তো হবেই, সঙ্গে এই স্টেটগুলো ইকোনমিক্যালি একদম নিজেদের প্রফিটেবল, নিজেদের পাওয়ার একটা আলাদা রকম চলে আসবে। সেন্ট্রাল থেকে বাজেটের ফান্ড না নিলেও চলবে, এই ফান্ডের ওপরেই কিন্তু তারা নিজেরা সামলাতে পারবে। এবার আসছে আসাম গ্যাস কোম্পানি। আসাম গ্যাস কোম্পানিতে আপনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। অসমে প্রচুর গ্যাস হয়, অন্যান্য জায়গায় দেখেছি যে বাড়ি বাড়ি কানেকশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অসমে সেরকম প্রকল্প রয়েছে সরকারের, তথাপি তা বাস্তবায়ন হয়নি। কি করে, মানে এই কোম্পানিটা একমাত্র কোম্পানি যা প্রফিটের মুখ দেখেছে। আপনি সেখানে দীর্ঘদিন ছিলেন, আপনি কিছু বলবেন আপনার অভিজ্ঞতা? দেখুন, আমি আসাম গ্যাস কোম্পানিতেও 5 বছর ছিলাম।
আর সেই সময় আমাদের ডাইরেক্টর দুটো কোম্পানিতেই, কিন্তু আসামের চিফ সেক্রেটারি যারা এখন হয়েছে, পবন ভট্টাচার্য আগে ছিলেন, এখন বর্তমান যে চিফ সেক্রেটারি আছে ওনারও ওই দুটো কোম্পানির ডাইরেক্টর ছিল। সুভাষ দাস স্যার হচ্ছে এফিশিয়েন্ট, মানে আমাদের আসামের রিনাউন্ড নাম করা একজন চেয়ারম্যান আমরা পেয়েছি। ওনার ব্রেনটাকেই কাজে লাগিয়ে কিন্তু আমরা অনেক কিছু করেছি। এর জন্য আমি বলছি যে আসাম গ্যাস কোম্পানি হচ্ছে আসামের একমাত্র প্রফিটেবল কোম্পানি, এবং ওদের কাজটাই হচ্ছে গ্যাসটাকে পাইপলাইন করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। তারা কিন্তু আপার আসামে ঘরে ঘরে পৌঁছেছে এবং এখন গ্যাসের বিভিন্ন সার্ভিস স্টেশন হচ্ছে। আশা করি যে আর কয়েক বছরের মধ্যে আসাম গ্যাস কোম্পানি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেবে এবং দিতে লাগবে। এবার আপনার সঙ্গে আমরা কথা বলবো যে রাজনৈতিক বিষয়ে, যে কংগ্রেসে থেকে আমরা দেখলাম বিগত লোকসভা নির্বাচনে প্রচুর লোকরা দল ছাড়তে হলো। কেন কেন কংগ্রেসে কি মানে ভেতরে কি চলছে আসলে? দেখুন, কংগ্রেস থেকে বিভিন্ন প্রকারে মানুষ দল ছেড়েছে। আমিও কংগ্রেসের সেই সময় ভাইস প্রেসিডেন্ট মিডিয়া চেয়ারপারসন ছিলাম, এবং আপনারা জানেন যে আমি সবসময় একটু হয়, আমি নিজে অসমিয়া বাঙালি, কিন্তু আমি নিশ্চয়ই যাতে বাঙালিদের একটা প্রোটেকশন হয় সেটার জন্যই আমি বিভিন্ন জায়গায় বাঙালিদের যাতে ভালো হয় সেই জন্য আমি দাঁড়িয়েও ছিলাম। আমি নিজেও ইলেকশন খেলেছিলাম, আমি কালাপাহাড় এরিয়ায় দাঁড়িয়েছিলাম। কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে কংগ্রেসের ভেতরের যে সাপোর্টটা লাগে, যেমন আপনার যদি বলি ওয়েস্ট গুয়াহাটি, তখন ওয়েস্ট গুয়াহাটি ছিল, আজকে ওয়েস্ট গুয়াহাটি মেজরিটি বাঙালি। আজকে স্বাধীনতার পর থেকে এখন অবধি কেন ওইখানে একটা বেঙ্গলি ক্যান্ডিডেট দিতে পারলো না? নিশ্চয়ই এটা কংগ্রেসের একটা ফল্ট। আজকে যদি এজিপির থেকে রবীন্দ্র কলিতা ওইখানে যেতে, আপনারা একটু খবর নিয়ে দেখবেন, যখন অসম আন্দোলনের সময় নিশ্চয়ই বাঙালিরা অনেকভাবে অ্যাটাক হয়েছিল, তারপরেও তো নরেন্দ্রনারায়ণ কলিতাকে বাধ্য হয় তারা ভোটটা দিতে, মানে বাঙালিরাই বিজেপির ভোটেই পেয়ে রবীন্দ্রনাথ কলিতা যেতে। কিন্তু আমাদের সত্যি কংগ্রেসের, আমিও আগেরবার কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম, আমি ফিল আপ করেছিলাম, এবং আপনারা দেখেছেন যে 125টা সিটের মধ্যে 123টা সিট ডিক্লেয়ার হলো, 2টো সিট ডিক্লেয়ার হয়নি। আমার নাম একদম ফাইনাল স্টেজে, ফাইনালে ছিল, 1 নম্বরে ছিল, তারপরে আমার নাম কেটে দিল, মীরাব ভট্টাচার্য ডাঙরিয়া ক্যান্ডিডেট করলো। তো এই সিটটা এবারেও যখন নাকি ইয়ের কারণে যখন অন্যভাবে হলো, সেন্ট্রাল বা ইস্ট ওয়েস্ট সেন্ট্রাল এইভাবে এসছে, তো আমি আশা করব যে কমসে কম একটা সিট গুয়াহাটিতে বাঙালি ক্যান্ডিডেট দিলে নিশ্চয়ই দু দল থেকেই, বিজেপি হোক আর কংগ্রেস হোক, দুজনের জন্য এটা ভালো হবে এবং বাঙালিরা এটা অনেক ভালোভাবে নেবে, যেহেতু এখানে মেজরিটি বাঙালি। মানে আরও একটা কথা রয়েছে যে কংগ্রেসে আমরা দেখেছি তারা মানে এখানে যেটা তারা কা আন্দোলনকে পূর্ণ সমর্থন করে যেভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ইলেকশনে সে কার কোনো প্রভাব পড়েনি। তো এই বিষয়টাও কি কোথাও আছে যে মানে কার সমর্থন করে বিরোধিতা করেছিল তার জন্য তারা এই দলটা ছাড়তে বাধ্য হয়েছে, বাধ্য হয়ে এই বেশিরভাগ লোকেদেরকে দেখেছি আমরা ভারতীয় জনতা পার্টিতে চলে গেছিলেন। আপনি একমাত্র ব্যতিক্রম যে আপনি তৃণমূল কংগ্রেসকে চুজ করেছিলেন। দেখুন, বিভিন্ন প্রলোভনে সেই সময় কংগ্রেস থেকে বা বিভিন্ন দল থেকে বিজেপিতে গেছে, কেন সবাই চায় যে গভর্নমেন্ট যার তার সঙ্গে থাকার জন্য। তারপরে আপনারা নিশ্চয়ই জানেন যে ক্ষমতার লোভ সবারই থাকে, বিভিন্ন স্বার্থের কারণে গেছে, কিন্তু আমি সেই ধরনের ডিসিশন নিইনি, আর আমি পারবো না এরকম ডিসিশন নিতে। আমার মানসিকভাবে আমি সেরকম ডিসিশনে প্রস্তুত না। কিন্তু কথা হচ্ছে যে কংগ্রেসেরও অনেক দোষ ছিল, সেরকম মানে সেই ধরনের সাপোর্ট দিতে পারেনি। আর আপনার কংগ্রেসের টিকিটের জন্য যদি আপনার সেই হাই লেভেলের ওপর ডিপেন্ড করতে হয়, বা তাদের বিভিন্ন ধরনের যে দায়িত্ব যারা নিয়ে থাকে তাদের ওপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করতে হলে, তাহলে এটা সত্যিই একটা ভয়ঙ্কর রূপ। আর এবার কিন্তু আপনি দেখেছেন যে এই ইলেকশনে আজমল কিন্তু শেষ হয়ে গেছে, সুতরাং আজমলের ভোটটা সবাই জানে যে এই ভোটটা মুসলিম ভোট কংগ্রেসের দিকে আকৃষ্ট করবে।
তো এই জন্যে কংগ্রেস কিন্তু এখন অনেক ভালো গ্রো করবে। আর তৃণমূল কংগ্রেস যদি বলেন, আমি নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসে গেছিলাম এবং আমি তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি, মিডিয়া চেয়ারপারসন, মিডিয়া হেড ছিলাম। তারপরেও আমি তৃণমূল কংগ্রেস ছাড়তে বাধ্য হলাম, যে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু বেস হচ্ছে বাঙালি পার্টি, বাংলা থেকে এসছে। মমতা ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জিকে দেখে তৃণমূল কংগ্রেস এসছে। কিন্তু এইখানে আপনি দেখুন 4টে জায়গায় টিকিট দিয়েছে। আমি তখন একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমি ছাড়ার আগে, যে তোমরা কিন্তু কাজিরাঙা যে জায়গাটার মধ্যে লামডিং হোজাই পড়ে, সেখানে অন্তত একটা লোকসভার ক্যান্ডিডেট দাও, মেবি তুমি যাকে খুশি দাও, বাট একজন বাঙালি ক্যান্ডিডেট বা তোমরা যে ক্যান্ডিডেট দাও, একটা ক্যান্ডিডেট দেওয়া উচিত ছিল, যদি তোমরা ভবিষ্যতে বিধানসভা ইলেকশন খেলবে। তারপরে যখন শিলচরে সিট দিল, কাকে দিল? করিমগঞ্জ থেকে রাধেশ্যাম বিশ্বাসকে নিয়ে আসলো। আরে একটা 80 বছরের বয়স্ক মানুষ যদি সাপোজ এমপি হয়ে যেত, তো কী কাজ করতো? পাবলিকের কি ভালো হতো? পাবলিকের জন্য কোনো কাজ করতে পারতো? তাকে দেখার জন্য তো আরও 50টা মানুষ লাগতো। এই কারণে বাঙালিরা সজাগ, তারা বুঝেছে। এই কারণে শিলচরে আজকে জামানত বাজেয়াপ্ত হয়েছে 10-11 হাজার ভোট। আরে 10-11 হাজার ভোট তো রামসান যদুমধু যে দাঁড়াবে, অনেক সময় তো মানুষ ভুলভাল ভোট দেয়, তারাও তো 10-11 হাজার ভোট পাবে। আমি যদি 10-11 হাজার ভোটের জন্যে, আমি নিজে জানি যে তৃণমূল কংগ্রেস কোটি কোটি টাকা খরচা করেছে। এখানে অফিসের জন্য প্রত্যেক মাসে 5 লক্ষ টাকা আসতো। এখানে আইপ্যাক বলুন বা বিভিন্ন সংগঠনের মাধ্যমে কোটি কোটি টাকা খরচা করার পরে ইলেকশনে আমার জানা মতে প্রায় এক একটা ক্যান্ডিডেটের পেছনে প্রায় কোটি টাকা খরচা করেছে। তারপরে যদি জামানত বাজেয়াপ্ত হয়, তাহলে দিদির সম্মানটা কোথায় থাকে? আজকে মমতাদি যেখানে ভাষণ দেয়, সেখানে মিনিমাম লোকসভায় 4 লাখের বেশি কোনো জায়গায় আপনি হিস্ট্রিতে নেই। আপনি দেখুন ওয়েস্ট বেঙ্গলে যেখানে যেখানে দিদি ভাষণ দিয়েছে, মিনিমাম 4 লক্ষ হলেও ভোট পেয়েছে, আর সেখানে এখানে 10,000 ভোট পেয়েছে। এর থেকে লজ্জা কিছু আছে? আমি তো আগেই বলেছিলাম যে এই 4টে ক্যান্ডিডেটেরই জামানত বাজেয়াপ্ত হবে, সেটাই হয়েছে। এখন এই অবস্থায় রিকভার কীভাবে করবে? আজকে সুস্মিতা দেব ডাঙরিয়া যেখানে যাচ্ছে সেখানেই তো ফলস হয়ে যাচ্ছে। আজকে রিপুনদা এত চেষ্টা করার পরে, এত কিছু করার পরেও সেই ধরনের কিন্তু প্রোগ্রেস দেখাতে পারলো না। আপনি দেখুন ত্রিপুরায় সুস্মিতা দি ছিল ইনচার্জ, সেখানে জামানত বাজেয়াপ্ত হয়েছে। আপনি গোয়ার ক্ষেত্রে দেখুন, তার প্যানেলে সুস্মিতা দি ছিল, সেখানেও জিততে পারেনি, জামানত বাজেয়াপ্ত হয়েছে। আসামে দিদিকে রাজ্যসভার মেম্বার করার পরেও কি অবস্থা? তো বাঙালিদের সাপোর্টটা তো দিতে পারছে না না। এই কারণে আমি ভাবছি যে তৃণমূল কংগ্রেস এখানে আর কোনো দিনও গ্রো করবে না। আর আজকের যে অবস্থা, আজকের যেটা স্থিতি, এই স্থিতিতে তৃণমূল কংগ্রেস কোনো দিনও পারবে না। আর তৃণমূল কংগ্রেস যদি লোক দেখানোর মতো খেলে, যদি বাঙালির সাপোর্টটা না পায়, তাহলে কোনো দিনও দিদিকে যে সম্মানটা দিতে লাগে আজকে তৃণমূল কংগ্রেস যখন এখানে জন্ম হয়েছিল, তখনও কিন্তু আমি ছিলাম, তখনও কিন্তু আমরা 4টে এমএলএ বের করে নিয়েছিলাম। এই অলোক ঘোষ তৃণমূলের এমএলএ ছিল, আপনার মরিয়ানির হাইলাকান্দির আপনার তৃণমূলের এমএলএ ছিল, তারপরে আপনার করিমগঞ্জের থেকেও সাপোর্ট ছিল। তো সেই সময়েও তখন তো কোনো পয়সা পাতি খরচাও করতো না, বা এত চিত্তরঞ্জন পাটোয়ারি যখন প্রেসিডেন্ট ছিল, সেই কমিটিতে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি ফাউন্ডার মেম্বার। আমি নিজে হাতে করে ভোটের নিয়ে এসেছিলাম, তারপরে আমরা 3টে এমএলএ বের করে দিয়েছিলাম। আর এখন এরকম অবস্থা যে লোকসভায় সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো আমি ভাবি যে তৃণমূল কংগ্রেস এখানে রিকভার করবে না, কিন্তু কংগ্রেস যদি ভালো করে সাপোর্ট নিয়ে, ভালো করে যদি প্রদ্যুৎদা, গৌরব গগৈ তারা যদি কংগ্রেসের হাত শক্ত করে, তারা যদি একত্রিত হয়ে একদম মন থেকে রকি, প্রদ্যুৎদা আর গৌরব গগৈ যদি সব ভুলে গিয়ে আমরা এক হয়ে কংগ্রেসটাকে করব, আমাদের কংগ্রেসকে আবার রিকভার করতে হবে। আপনি লিখে রেখে দিন, নেক্সট বিধানসভা ইলেকশনে কংগ্রেস আবার মেজরিটিতে আসবে। অজিতবাবু, আপনি তৃণমূল নিয়ে স্বপ্ন দেখেছিলেন, তৃণমূলের স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু আমরা যে দেখেছি ত্রিপুরাতে প্রচুর মানুষ জড়ো হয়েছিল, অসমও প্রাথমিক অবস্থাতে প্রচুর মানুষ জড়ো হয়েছিল টিএমসিতে। এই টিএমসির ব্যর্থতার মূলে কি সভাপতি হতে পারে, না আপনাদের উপরে যিনি একজন বসে আছেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব? অবশ্যই
সুস্মিতা দেব দায়ী। আজকে সুদীপকে যদি দায়িত্ব দিত, সুদীপ সেই সময় এমএলএ ছিল, সমীর রঞ্জন বর্মনের ছেলে সুদীপ বর্মন তো চেয়েছিল যে তৃণমূল কংগ্রেসটা হোক, প্রাক্তন মন্ত্রী ছিল। আজকে সুস্মিতা দেব, সন্তোষ দেবের মহাশয়ের নাম নিয়ে ওখানে গিয়ে সবাই ভাবলো বোধহয় আমি চিফ মিনিস্টার হয়ে যাব। এই এমনই চিফ মিনিস্টার হতে গেল যে সব জায়গায় জামানত বাজেয়াপ্ত হলো। নিশ্চয়ই এর জন্য উনি দায়ী। তাছাড়াও আমরা দেখেছি যে আপনার মানে শিলচরে কি কোনো প্রার্থী ছিল না দলীয়? তখন তো আপনি ছিলেন, দায়িত্ব তো আপনাকেও নিতে হবে। যে দলে কেউ প্রার্থী ছিল না, যে করিমগঞ্জ থেকে আপনার লোককে নিয়ে আসতে হলো? দেখুন, আজকে কংগ্রেস শিলচর কংগ্রেসটাকেও নষ্ট করে দিয়েছিল। বলার মতো করার সাহস নেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে কংগ্রেসটাকেও শেষ করেছে ওই গুণী ব্যক্তি, আর এই তৃণমূল কংগ্রেসটাও শেষ করলো ওই গুণী ব্যক্তি। ওখানে কি শিলচরে কি নিজস্ব ক্যান্ডিডেট ছিল না? ভালো ক্যান্ডিডেট ছিল না? তুমি রাধেশ্যাম বিশ্বাসকে কেন নিয়ে আসলে? কার ইয়েতে? তার দায়িত্ব কে নেবে? নিশ্চয়ই আমি যদি হতাম রাজ্যসভার মেম্বার আর আমার যদি এরকম পজিশন হতো, আমি তো নিজে রিজাইন করে দিতাম। ওনাকে তো দায়িত্ব নিতেই হবে যে কিসের জন্য এরকম হলো, কিসের জন্য আজকে 10,000 ভোট পেল। আজকে তৃণমূল কংগ্রেস 1 লাখ ভোট পেতে পারে না, তৃণমূল না জিততে পারে। তৃণমূল কংগ্রেস ওখানে ভালো ক্যান্ডিডেট দিলে 4 লাখ 5 লাখ ভোট পেতে পারে না। ওখানে যে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছিল সেও তো তৃণমূল কংগ্রেসে ছিল, ত্রিপুরায় সে অ্যাক্টিভভাবে কাজ করেছিল, সেও তো ছেড়ে এসে কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছে। তা আমরা একটা ক্যান্ডিডেট বানাতে পারিনি। মেঘালয়েও দেখেছি একই বিপর্যয়। মেঘালয় যে মানে প্রায় সরকার গর্বে অলমোস্ট ফাইনাল হয়ে গেছিল, সেখানে সেই লড়াইটাও হেরে যায়। কেন মেঘালয়েও একই অবস্থা? দেখুন, মেঘালয়ে একটা অন্য হয়েছিল। মেঘালয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে এসেছিল এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে এরকম একটা স্থিতি এসে গেছিলো। কিন্তু মেঘালয় একটা ভুল বুঝিয়েছে যে তৃণমূল কংগ্রেস পার্টিটা হচ্ছে বঙ্গাল পার্টি, এই পার্টিকে ভোট দিলে বাঙালিরা আধিপত্য করবে, খাসিয়াদের ডমিনেট করবে। এই ধরনের একটা ভুল বোঝাবুঝির কারণে মেঘালয় এরকম স্থিতি হয়েছে। বাট মেঘালয়ে আমাদের এই নর্থ ইস্টের যে কটা জায়গায় তৃণমূল কংগ্রেস আছে, আমি মনে করি যে মেঘালয়কে যদি ভালো করে সাপোর্ট করে, মেঘালয় হয়তো তৃণমূল কংগ্রেসের জন্য ভালো একটা পজিশনে দাঁড়াবে। আর তৃণমূল কংগ্রেসকে অল ইন্ডিয়া পার্টি হতে গেলে তার 5% ভোট লাগবেই। তো 5% ভোট নিতে গেলে তা আসাম খুব ভাইটাল। আর আসামে রিপুনদা সত্যিকারের ডাইনামিক লিডার, কিন্তু রিপুনদাকে হয়তো খোলা হাতে ছাড়েনি। তবে রিপুনদার আরেকটা জিনিস আছে, যেরকম ভালো লিডার সেরকম মেরুদণ্ডহীন লিডার। রিপুনদাকে ফাইট করতে লাগছিল যে 5% ভোট নিতে গেলে কমসে কম আপনার 14টার ভিতরে কমসে কম 7টা জায়গায় আমরা ক্যান্ডিডেট দিই। এবং যখন ইন্ডিয়া জোটের সঙ্গে মিলে চলছিল, হয়তো অফিসিয়ালি যেহেতু তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি ইন্ডিয়া জোটের সঙ্গে মেলেনি, কিন্তু আমাদের আসামে যখন ইন্ডিয়া জোটের সঙ্গে একটা সম্পর্ক ছিল, তখন 2-4টে সিট তাদের সঙ্গে বোঝাপড়া করে নিলে আমার মনে হয় এই স্থিতি আজকে হতো না, আরও অনেক ভালো রেজাল্ট করতো। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মানে জোটে না থাকলেও জোটের সঙ্গে মিলে ওনারা চলছিলেন। তো হঠাৎ এই যে বিস্তর ফাঁক হয়ে গেল, তৃণমূল কংগ্রেস নিজে ক্যান্ডিডেট দিতে লাগলো, তো এই স্থিতিটা কেন আসলো? দেখুন, এই স্থিতির জন্য যদি বলি তাহলে অধীর রঞ্জন চৌধুরী দায়ী। ওয়েস্ট বেঙ্গলে অনেক স্কোপ দেওয়া হয়েছিল তাকে, অনেকবার তাকে বোঝানো হয়েছিল, কিন্তু ওনার জেদের কারণেই আজকে উনিই শেষ হয়ে গেল। আজকে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে অধীর রায় চৌধুরী, তবে উনিও ভাবছিল যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যায় তাহলে গোটা পার্টিটাকে গিলে নেবে, সেটা না, তোমার প্র্যাকটিক্যাল স্থিতিটাকে বুঝতে লাগছিল। আজকে যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতো তাহলে আমার মনে হয় যে কমসে কম যদি 5টা সিটও নিত, তো 5টা সিটই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের এমপি হয়ে যেত, তখন কিন্তু পাওয়ারটা অনেক বেড়ে যেত। তারপরে তোমরা বার্গেনিং করো, তারপরে বিধানসভার সময় মিলে চলো। তো এর জন্যে অধীর রঞ্জন চৌধুরী দায়ী। এই কারণে দিদি অন্য জায়গায় ইন্ডিয়া জোটের সঙ্গে আসেনি, কিন্তু তারপরে তো দিদি বলল যে আমি ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি, ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবো। পার্লামেন্টেও এখন দেখেছেন যে বিরোধী শক্তির সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কিন্তু আমার মানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস বা বিরোধী যেটা জোট একটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আর আপনি দেখুন 4টে জায়গায় এবার ইলেকশন হবে, একটা হচ্ছে হরিয়ানা, আরেকটা হচ্ছে মহারাষ্ট্র, আরেকটা হচ্ছে তামিলনাড়ু, আরেকটা হচ্ছে ঝাড়খণ্ড।
এই 4টে স্টেটে যদি বিরোধী ঐক্য জোট যদি জিতে যায় তাহলে অটোমেটিক্যালি এই গভর্নমেন্ট পড়ে যাবে। আজকের স্থিতিতেও যে পরিস্থিতি আছে, যে রাজ্যসভার মেম্বার, লোকসভার মেম্বার আর বিধানসভার মেম্বার মিলে যখন দেখবেন যে রাষ্ট্রপতি ভোট হচ্ছে বা উপরাষ্ট্রপতি ভোট হচ্ছে, কোনোটাতেই কিন্তু প্রেজেন্ট কন্ডিশনে এই যারা এখন এনডিএ সরকার কোনোভাবেই জেতাতে পারবে না। আর পশ্চিমবঙ্গকে গ্রাস করার জন্য ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন থেকে কাজ করো, যে তাদের যে বিফলতা, এই বিফলতাটাকে আপনি কি বলে মনে করেন? দেখুন, কাজটা করতে হবে গ্রাসরুট লেভেলে। ঠিক আছে, আজকে জয়েন করলো, তারপরেই সে এমপি ইলেকশনের টিকিট পেয়ে গেল, ভাবছে জিতে যাব, সেটা হয় না। একটা কথা হচ্ছে, আপনি দেখবেন যে কোনো একটা জায়গায়, আমি ভুলে যাচ্ছি নামটা, কোনো একটা জায়গায় কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল না এমপিতে, ওখানে যেটা মুসলিম ভোটাররা প্রায় 2.5 লাখ নোটাই মেরেছে। তার মানে যেহেতু কংগ্রেসের ক্যান্ডিডেট নেই, ওরা কিন্তু বিজেপিকে মারেনি। 2.5 লাখ যখন নোটায় পড়েছে, তার মানে সম্পূর্ণভাবে সেই ভোটটা পড়ে গেছে নোটায়। মানে আজকের ডেটে ভারতবর্ষে রাজনীতি করতে গেলে শুধু হিন্দু করলে হবে না, কারণ অযোধ্যায় তার প্রমাণ করে দিয়েছে যে সেখানেও বিজেপি জিততে পারেনি। আমাদের উন্নতি করতে হবে, আমাদের যে নিউ জেনারেশন তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আপনি নিজেও যদি কথা বলবেন, দেখবেন যে ব্যাংকের রিটার্ন পরীক্ষা 2 বছর আগে হয়ে গেছে, তার ইন্টারভিউ এখনও হয়নি। তার মানে একটা ছেলে আশায় বসে আছে যে আমি অফিসার গেটে চাকরি পাচ্ছি, কিন্তু আমার ইন্টারভিউ হচ্ছে না বলে প্যানেলটাই ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই এফেক্টগুলো তো পড়বেই। তো এই এফেক্টগুলো মানতে লাগবে। আর এই কারণেই বিজেপি ওয়েস্ট বেঙ্গলে পারেনি। তবে ওভার কনফিডেন্স হয়েছিল, ভেবেছিল আমি 30টা সিট পাবো, কিন্তু ওইভাবে হয় না। যতক্ষণ না বুথ লেভেল আর ব্লক লেভেল এইটা সংগঠনটা ভালো করে না তৈরি করলে, আর শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জিকে গালি দিলে কোনোদিন বিজেপি হয় না। বিজেপির প্র্যাকটিক্যাল কোন জায়গাটা, কেন তাদের তো মুসলিম ভোটটা পাচ্ছেই না। আরও আমার শোনা মতে, আমিও যেটা আভাস পেয়েছি, যে প্রশাসন পুরোপুরি তৃণমূলের সঙ্গে ছিল, এবং যারা মুসলিম সম্প্রদায় ইমাম, যারা এই ইমামদের ডেকে ডেকে বলা হয়েছিল, এবং ইমামরা ইলেকশনের আগে একদম ওখানে বলে দিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের বাইরে যেন একটাও ভোট না পড়ে। এই কারণে হয়তো বা হয়েছে। তবে অসমে তো প্রকাশ্যে হুমকি দিয়েছিল বিধায়ক, যদি কেন্দ্রে আমার বিজেপি প্রার্থী না জয়ী হয় তাহলে বুলডোজার দিয়ে ঘর গুড়িয়ে দেব। দেখুন, আসামে তো এই ধরনের হুমকি সবসময় দেয়। আপনি নিজে দেখছেন যে কাই ইস্যুটা, এটা কি, এটা একটা লালিপপ। আপনি নিজে বলুন না, আমি সেই সময় প্রেস কনফারেন্সে বলেছি যে কাতে একটা বাঙালি লোক ওইখানে ফিল আপ করবে না। আমি আজকে ভারতীয়, আমি কি বলবো নাকি যে আমি ভারতীয় না? সঙ্গে সঙ্গে আমি যদি আজকে বাংলাদেশ থেকে আসি, আমি যদি বলি, ডিক্লেয়ার করে দিই যে আমি ভারতীয় না, তা আমার যেগুলো ফ্যাসিলিটি নিয়েছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। আমি যদি এমপ্লয়ি থাকি, আমার এমপ্লয়মেন্ট চলে যাবে। আমার হসপিটালের ফ্যাসিলিটি যদি নিয়ে থাকি, সেটা বন্ধ হয়ে যাবে। এই কারণে যে কা ইস্যুটা কোনো ইস্যুই না, এটা তো প্রমাণই হয়ে গেল। আর আসামের যা অবস্থা, তাতে এরকম যদি হুমকিবাজি দিয়ে চলে, তাহলে এটা তো ঘটনা যে চাচা মামা দুজনেই হেরে গেছে। আপনি যদি জোরহাট দেখেন তাহলে মামা হেরে গেল, আর যদি আপনি ধুবড়ি দেখেন তাহলে চাচা হেরে গেল। আর চাচা মামার যে একটা লিঙ্ক আছে, এটা মানুষ বুঝে গেছে। এই কারণে কংগ্রেস এখানে অনেক স্ট্রং স্থিতি হয়ে গেছে। ভালো যদি এখন কংগ্রেস সবার সঙ্গে যদি মিলে চলে, যদি, আমি তো বললাম, প্রদ্যুৎ বদলে, রকিবুল হোসেন আর গৌরব গগৈ যদি তিনজনে একত্রিত হয়ে যদি ভাবে যে আমরা তিনজন, হ্যাঁ তিনজনকে একত্রিত হতে হবে, তিনজন যদি ভাবে আমি একটা লাইনে চলবো আর কংগ্রেস এসে যাবে, ওটা জীবনেও পারবে না। সবাই পুনর্নির্বাচন হচ্ছে, পুনর্নির্বাচনে লড়াই হলেই বোঝা যাবে যে মানে সেই তারা সবাই এক মেরুতে অবস্থান করছে কি না। এখন দেখুন, পিঠে পিঠ থেকে গেছে, বহুত দিন ধরে বিরোধিতা করেছে। বিরোধিতা করলে হয় না, আর বিরোধীতে স্ট্রং হতেই হবে। পুরো নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ক্যান্ডিডেটই মেন। তাতে হতে পারে সিম্বল, কিন্তু সিম্বলের থেকে ক্যান্ডিডেট।
এখন ভালো 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 ক্যান্ডিডেট যদি চুজ করে আর যদি পঞ্চায়েত ইলেকশনে একটা রিকভার করতে পারে, সাধারণত পঞ্চায়েত ইলেকশনে রুলিং পার্টি তার রিকভার করে, রুলিং পার্টি জেতে, এটাই পরম্পরা, এটাই সব জায়গায় দেখা হয়েছে। কিন্তু আসামে একটু ডিফারেন্ট। আসামে একটা জিনিস ধন্যবাদ দিতেই লাগবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে, প্রত্যেকটা আসামের মানুষকে, যে এখানে কিন্তু নির্বাচন হয়, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মতো একে মেরে দেবো একে মার্ডার করে দেবো, নির্বাচন মানে হিংসা প্রতিহিংসা, সেটা কিন্তু আমাদের এখানে নেই। এই কামাখ্যামার জায়গায় যেন সেরকম ধরনের কোনো স্থিতি না হয়, আমাদের কামাখ্যামার আশীর্বাদের কারণেই সুন্দরভাবে শান্তিপূর্ণ একটা পরিবেশ আছে, এটাই যেন থাকে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে রাজনীতি নিয়ে? দেখুন, এখন আমি ঠিক করিনি আমি ভবিষ্যতে কি করব। নিশ্চয়ই যে রাজনীতি যখন করছি কোনো একটা দলের হয়ে, নিশ্চয়ই আমাকে ইলেকশনে পার্টিসিপেট তো করবই, দেখা যাক কি হয়। বাঙালি হিন্দুদের যে সমস্যা রয়েছে অসমে, 71-এর আগে আসা লোকেদের নাম এনআরসিতে এখনও অন্তর্ভুক্ত হয়নি, বা এনআরসিটা কী হয়েছে তা এখনও জানা যায়নি, তা মানে সুপ্রিম কোর্টেই রয়েছে তা আবদ্ধ হয়ে। তার সঙ্গে রয়েছে আমাদের 71-এর আগে আসা লোকেদের নাগরিকত্বের সমস্যা, তাদের চাকরি বাকরি কর্মসংস্থানের সমস্যা, তাদের এখন দেখা গেছে যে মাটি কেনার ক্ষেত্রেও, কেনা বেচার ক্ষেত্রেও সেই 71-এর কাগজ জরুরি হয়ে পড়ছে, এনআরসিতে নাম আছে কিনা জরুরি হয়ে পড়ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আপনি আগামী দিনে কি ভাবছেন? দেখুন, এটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার ডাঙরিয়ার বুঝতে লাগবে। আজকে উনি বাঙালিদের লালিপপের মতো, আজ দেখুন বিজেপির যদি ভোট বলেন, বিজেপির ভোট ব্যাংক কিন্তু বাঙালি। আপনি ভাববেন না যে বিজেপির ভোট ব্যাংক আমার যে হিন্দু অসমিয়া বা অন্যরা তাদের মেন ভোট ব্যাংক বাঙালি। তো বাঙালিরা কতদিন ফুটবলের মতো খেলবে, তাদেরও তো বোঝার ক্ষমতা আছে। এনআরসিটা তো একদম ডাস্টবিনে চলে গেছে, ইলেকশনের আগে একবার খোলে, ডাস্টবিন থেকে নিয়ে এসে একবার খোলে, আবার বন্ধ হয়ে যায়। তো এই কারণে আমি বলছি যে এই জিনিসটাকে ভালো করে বুঝতে লাগবে, বাঙালিরা বুঝতে পারছে। আপনি দেখুন, যারা বাঙালিদের সবচেয়ে মেন সমস্যা হচ্ছে এতগুলো সংগঠন আছে ঠিকই বাঙালিদের, কিন্তু সবাই মানে স্বার্থের কারণেই করে নাকি দল সংগঠন, আমার তো সেরকমই আইডিয়া হয়। ভালো একটা লিডার থাকলেও পরে দেখি তারা চেঞ্জ করে নেয়, বা তারা নিজেরা যে লিডারশিপ দিয়ে যে বাঙালিদের জন্য কিছু করতে হবে, আমি তো সেরকম দেখি না। কিন্তু আমাদের একটা সিআরপিসি বলে সংগঠন আছে, আপনি দেখুন যে সিআরপিসি যে কথাটা বলে, তার যে প্রেসিডেন্টকে দেখুন যে আজকে 80 বছর বয়স হওয়ার পরেও সে কি করেছে। আজকে রামকৃষ্ণ মিশনের জন্য কোটি কোটি টাকা ডোনেট করেছে, আজকে বিভিন্ন জায়গায় বাঙালিদের জন্য স্কুল করা, কলেজ করা। তো এরকম ধরনের যদি আমাদের আরও আমরা এরকম গুরু যদি আমরা পেয়ে যাই, তাহলে মনে হয় বাঙালিরা অনেক উপরে উঠে আসবে। সিআরপিসি যে কাজটা করেছিল, ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে একসাথে চলা, তাদের আওয়াজ হয়েছিল সিআরপিসি। এবং তদানীন্তন প্রয়াত রাষ্ট্রপতি আমাদের প্রণব মুখার্জি, উনিও এই সংগঠনের সম্বন্ধে জানতেন এবং এই সংগঠনের সঙ্গে উনিও জড়িত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। বিভিন্ন সময় উনি সভা সমিতিতেও এসেছিলেন। তো এই যে মানে ধর্মীয় এবং ভাষিক সংখ্যালঘুর যে সংগঠনগুলো আলাদা আলাদা ছিল, এখন কিন্তু দেখা যাচ্ছে যে সারা অসম সংখ্যালঘু ছাত্র সংস্থা, সেখানে কিন্তু আমাদের হিন্দুরা ছিল, ধর্মীয় সংখ্যালঘুরা ছিল, কিন্তু এখন সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠন হয়ে পড়েছে সম্পূর্ণ, সেখানে ভাষিক সংখ্যালঘুর কোনো স্থান নেই। এবং সংখ্যালঘু বিষয়টা দেখা যাচ্ছে কিন্তু রাজ্যে মানে একেবারে অবাঞ্ছিত হয়ে পড়ে রয়েছে। শুধু মুসলিমদের ইউনিটি দেখা যাচ্ছে, মুসলিমরা তাদের সর্বশক্তি প্রয়োগ করে তারা বিভিন্ন সংগঠন করে যাচ্ছে, কিন্তু হিন্দু বাঙালিরা যে তাদের সঙ্গে অ্যাসিমিলেশন ছিল, ইউডিএফের নির্বাচনে তারা জয়ী হওয়ার পর থেকে এখন, তারপর যে তারা কংগ্রেসমুখী হলো, তারপর থেকে কিন্তু রাজ্যে ওই সংখ্যালঘু এবং ধর্মীয় ভাষিক সংখ্যালঘু সংগঠন বলতে সিআরপিসিকেই আমরা বোঝাই, বা সিআরপিসি আছে একমাত্র সংগঠন। আর অন্য কোথাও কিন্তু হিন্দু বাঙালিদের নিয়ে মুসলিমরা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনি পাবেন না। দেখুন, আমি নিজেও সিআরপিসির ভাইস চেয়ারম্যান। আমাদের এখন নতুনভাবে সংগঠনটা সুন্দরভাবে, যেটা মানে নিঃস্বার্থভাবে করার চেষ্টা করছি। নিশ্চয়ই এখানে আপনি দেখবেন সমস্ত বড় বড় বাঙালি এবং আমাদের মুসলিম সম্প্রদায়ের লিডার যেমন হাফিজ সাহেব সবাই আছে এই কমিটিতে।
তো আমরা চাইছি যে, কিন্তু এটা তো করতে দেবে না, এটা তো জানা কথাই। এটাকে অনেক বাঙালি লিডারই আছে যে সিআরপিসির এগেনস্টে কথা বলছে, যেমন শিলাদিত্য দেব মহাশয়, উনিও সিআরপিসির এগেনস্টে অনেক রকম কথা বক্তব্য রাখছে। তবে আমি ভাবি যে যেহেতু আমরা বাংলা ভাষায় যারা কথা বলি, হিন্দু আর মুসলমান যদি এক হয়ে যায় যারা বাংলা ভাষায় কথা বলছে, তাহলে কিন্তু এখানে এই বর্তমান যারা মিনিস্ট্রিতে আছে তাদের অতটা সহজ হবে না। আর তারাও যদি আমাদের সাপোর্ট করে আসুক না, আপনারা রাজধর্ম পালন করুন না, ধর্মভিত্তিক রাজনীতি না করে যদি সবার সঙ্গে মিলে চলেন, আপনাদের সঙ্গেও আমরা সাপোর্ট দেব। আমরা তো কোনোদিনও বলিনি যে সিআরপি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দেবে। সিআরপিসি সবার জন্যই আছে, শুধু বাংলা ভাষায় যারা কথা বলছে, বাঙালি এবং মুসলমান, তাদের প্রোটেক্ট করতে হবে, তাদেরকে সাহস জোগাতে হবে, তাদেরকে যাতে ভালো ভালো কাজে তাদের ইনভলভ করা যায়। তাদের থেকেও তো বড় বড় জায়গায় মানুষ আছে, বড় বড় কাজকর্ম করছে, তাদের মনেও সৎ ইচ্ছা আছে। আসুন না আমরা সবাই মিলে এটাকে সুন্দরভাবে প্রয়োগ করি এবং আবার এই সংগঠনটাকে সঙ্গে নিয়ে আসি। আমাদের কিন্তু কোনো রাজনৈতিক দল রং নেই, আমরা কিন্তু কোনোদিনও মানে বিজেপি, কংগ্রেস, এজিপি সেরকম কারোর ফেভারে কথা বলি না। আমাদের একটাই কথা হচ্ছে যে বাংলা ভাষায় যারা কথা বলছে, হিন্দু মুসলমান, তারা যদি এক হয়ে যায় তাহলে অনেক বেশি আমরা ফেসিলিটি পাবো, বা আমাদের যেগুলো দরকার আছে, আমাদের যেগুলো আমাদের দায়িত্ব থেকে যেটা বাদ দিয়ে দিচ্ছে বা আমাদেরকে একটা কুণ্ঠাসা করার চেষ্টা করছে, সেই জিনিসটা থেকে রক্ষা পাবো। নিজে কথাটা বলেছেন, ঠিক আছে, যারা বাংলা ভাষায় কথা বলে তাদের অস্তিত্বের লড়াইয়ে সিআরপিসি এগিয়ে যাবে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে মানে মুখ্যমন্ত্রী চেয়ারে বসে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন বরাক সেপারেট হলে যারা সেপারেট করতে যাবে তাদের সঙ্গে আমি আলোচনা করতে চাই। তিনি বলছেন পূর্ববঙ্গীয় যারা লোকরা আছে তারা শুধু একচেটিয়া কংগ্রেসকে ভোট করে। আবার পূর্ববঙ্গীয় যারা আছেন হিন্দু ছাড়া যারা মুসলিমরা আছেন ব্রহ্মপুত্র উপত্যকায়, কিন্তু একজনও লোক পাওয়া যাবে না যিনি বাংলা ভাষায় কবিতা লিখছেন বা বাংলা ভাষায় আপনার চর্চা করছেন। তো এই যে তাদের মধ্যে যে এটা একটা তারাও ব্যাকফুটে চলে গেছে, তারপরে কি আপনার মনে হয় যে আপনাদের এই মানে বাংলাভাষীদের সার্বিক সমস্যার সমাধানে সিআরপিসি খুব ভালো একটা কাজ করার পরিবেশ রয়েছে বর্তমানে? দেখুন, নিঃস্বার্থ প্রেসিডেন্ট আমাদের দাস সাহেব থাকার পরে, আমাদের হাফিজ সাহেব থাকার পরে, আমাদের বিভিন্ন ধরনের বড় বড় মানুষ আছে, কাস্টমসের প্রাক্তন এসপি আছে, কমিশনার আছে, পুলিশের এসপি আছে রিটায়ার্ড, তারা থাকার পরে যদি সিআরপিসি ভালো করে কাজ না করতে পারে বা বাংলা ভাষায়, আমরা তো এটা বলছি না যে আমরা অসমিয়া না, আমরা বাঙালি হয়েও আমরা কিন্তু অসমিয়া বাঙালি। আমরা কিন্তু কোনোদিনও কোনো বাঙালি কিন্তু বলে না যে আমরা বাঙালি। আমরা কিন্তু সবসময় একটা কথা বলি, আমরা হচ্ছে অসমিয়া বাঙালি। আমাদের মূল মন্ত্র হচ্ছে আসাম। আমাদের যারা মানে বাঙালিরা রয়েছেন অসমে, কারো না কারো পরিবারে কিন্তু অসমিয়া পুত্রবধূ বা ভাইয়ের বউ বা কাকু কাকিমা মামি রয়েছে কিন্তু। নিশ্চয়ই সবার পরিবারেই আছে। আজকে তো তরুণ গগৈ ডাঙরিয়া স্যারের যখন বেঁচে ছিলেন সবসময় বলতেন যে আমার দাদার বউ বাঙালি। ঠিক সেরকম এখানেও বড় বড় যারা বাঙালি আছে তাদেরও মিসেস আছে অসমিয়া। সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো বিদ্বেষ নেই। কিন্তু মানুষ রাজনৈতিক স্বার্থে, নিজের স্বার্থে অনেক সময় হয়তো বিভেদ করে থাকে, কিন্তু এটা করা উচিত না। আমাদের মধ্যে একটা কথা আমরা সবসময় বলি, আর যদি কেউ না বলে তাহলে ভুল করছে, আমরা তাদের সাপোর্ট করব না। আমাদের ফার্স্ট মোটো হচ্ছে আমরা অসমিয়া বাঙালি। আসাম আগে, আসামের জল খাচ্ছি, আসামের মাটিতে বড় হচ্ছি, আসামের সব ফেসিলিটি নিচ্ছি, তো আমাকে সেটা মানতেই লাগবে। আগে আমরা অসমিয়া, তারপরে আমরা বাঙালি। তো এই জিনিসটা আমি মনে করি এখন সবার মধ্যে আছে। আর যদি এটাকে নিয়ে কেউ রাজনীতি করতে চায় সেটা তো বলার কিছু নেই, কিন্তু বাঙালি ভোটেই আজকে এই সরকার, যেদিন নাকি বাঙালিরা মুখ ফিরিয়ে নেবে এই সরকার মুখ থুবড়ে পড়বে।
কংগ্রেসের ক্ষেত্রেও তা হয়েছিল, কংগ্রেসের থেকে মুখ ফিরে নেওয়াতে কংগ্রেস পড়ে গেছে। আমরা দেখছি তার যে শরিক দল ইউপিপিএল দল বা এজিপি দল, তারাও কিন্তু হিন্দু বাঙালিদের প্রশ্নে কিন্তু তারা কিন্তু তাদের এই 4-5 মাসের মধ্যে সেখানে ইউপিপিএল এর সরকারের মানে বিটিআরে ইলেকশন হবে, কিন্তু সেই বিটিআরও সেখানেও প্রবঞ্চনা চলছে, সেখানেও মানে ইভেন কি বাঙালিদের ধরে নিয়ে গিয়ে আফসু অফিসে মারপিট পর্যন্ত তারা করছে। এই ধরনের যে একটা পরিবেশ, বিটিআরে যদি বাঙালি যাকে সাপোর্ট করবে সেই জিতবে, সে চন্দনবাবু, সে হাগ্রামা মহিলারই হোক আর প্রমোদ বড় হোক, বাঙালি ওখানে কত বড় আছে, তার থেকে তো প্রত্যেকটা জায়গায় যদি আপনি পাট করে দেখেন, দেখবেন যে বাঙালি হিন্দু সংখ্যাই বেশি, প্লাস আপনার না হলেও বাঙালিদের একটা খুব বড় অংশ সাপোর্ট করছে। সুতরাং আর আপনি অনেক জায়গায় দেখবেন, কোকরাঝাড়ে তো আমি দেখেছি যে অসমিয়া মানুষ বা বড়ো মানুষও বাংলা ভাষাটাকেই কথা বলছে। সুতরাং আমাদের সঙ্গে আজকে না, একদম আগের থেকে ইতিহাস বলে যে বাঙালি বড়ো খুব মিলে চলে, খুব একসঙ্গে কাজ করে। ওখানে কোচ রাজবংশীও অনেক আছে, কোচ রাজবংশী তো বাংলা ভাষাটাকেই নিয়ে রেখেছে। সুতরাং এই ভেদাভেদটা ভুলে গিয়ে একটা জিনিস কিন্তু বিজেপি বলুন আর বিটিআরের রাজনৈতিক দল বলুন, যে বাঙালি সাপোর্ট ছাড়া তারা কিন্তু সুখে রাজনীতি করতে পারবে না, বা যেই গভর্নমেন্ট করুক এই বাঙালি ভোটারদের লাগবে। আর বাঙালি ভোটাররা সবসময় যারা প্রশাসনের সঙ্গে থাকে তাদেরকেই সাপোর্ট করে। এটা এই কারণে করে যে তাদের নিজেদেরও একটা প্রোটেকশন লাগে, যে হয় একটা টাইমে তো নিশ্চয়ই তারাও ভুক্তভোগী, এই কারণে যাতে আর না ভুগতে লাগে সেই কারণে সবাই এক হয়ে থাকে। সোজা কথায় আমাদের সঙ্গে রয়েছেন, আমরা এতক্ষণ শুনছিলাম অভিজিৎ মজুমদারকে, উনাকে আমাদের স্টুডিওতে পেয়ে এবং উনি আমাদের সময় দেওয়ার জন্য উনাকে অশেষ ধন্যবাদ। আমরা পরবর্তী খণ্ডে আপনাদের সঙ্গে আবারও যোগাযোগ করব।